নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। WBCS থেকে শুরু করে মিসলেনিয়াস, পঞ্চায়েত এক্সাম, এমন কোনো এক্সাম নেই, কম্পিটিটিভ এক্সাম নেই যে এখান থেকে প্রশ্ন করা হয় না। পলিটির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক ফান্ডামেন্টাল রাইটস। তো এটি নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। তো চলুন শুরু করা যাক। তাহলে মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার এমন কিছু অধিকার, এটা আমার জন্মগত অধিকার। বাই বার্থ আমি জন্মাচ্ছি ফান্ডামেন্টাল রাইটস নিয়ে জন্মাচ্ছি, যেটা কোনো রাষ্ট্র কিন্তু আমার থেকে কেড়ে নিতে পারে না। একটি একটি আমার রক্ষা কবচ হিসাবে কাজ করে। পার্ট 3-তে রয়েছে যে ভারতীয় কনস্টিটিউশন, তার পার্ট 3-তে রয়েছে এবং আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কিন্তু এটিকে আলোচনা করা হয়েছে। তাহলে কেন দরকার ফান্ডামেন্টাল রাইটস? এ কারণেই দরকার যাতে একজন মানুষ তার ডিগনিফাইড একটা লাইফ লিড করতে পারে, যে কারণে আমাদের মৌলিক অধিকার প্রয়োজন। এরপর মূল ভিত্তি কিন্তু আর্টিকেল 12 এবং 13। আর্টিকেল 12 বা আর্টিকেল 12-এ ডেফিনিশন অফ স্টেট বা রাষ্ট্রের সংজ্ঞার কথা বলা হয়েছে। এখানে রাষ্ট্র বলতে কি বোঝানো হয়েছে? সরকার, সংসদ, হ্যাঁ, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি, এগুলো প্রত্যেকটি কিন্তু রাষ্ট্রের অংশ। কারণ রাষ্ট্রই আমাদের অধিকার রক্ষা করবে, বা যদি লঙ্ঘন করে সেটা রাষ্ট্রই করতে পারবে। তাহলে রাষ্ট্র হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অ্যাকর্ডিং টু আর্টিকেল 12। এবার আর্টিকেল 13-এ কি বলা হচ্ছে? আইনের কি ক্ষমতা রয়েছে? যদি কোনো আইন আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী হয়, ফান্ডামেন্টাল রাইটসকে যদি কোনো আইন ভায়োলেট করে, তাহলে সেই আইনকে কিন্তু ভয়েড বা সেটাকে অবৈধ বলে বাতিল করা যেতে পারে। এটাই কিন্তু সংবিধানের শক্তি। পরবর্তী, এবার প্রথমেই রয়েছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। এই রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18-র মধ্যে। আর্টিকেল 14 কি বলছে? আইনের চোখে সকলেই সমান, ইকুয়ালিটি বিফোর ল। একজন রাজা, সে অপরাধ করে পরিত্রাণ পেয়ে যাবে এবং প্রজা শাস্তি পাবে, এরকম হতে পারে না। আইন সকলের জন্য কিন্তু সমান। এরপর আর্টিকেল 15-তে কি বলা হয়েছে? কোনো রকম প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, কোনো রকম এজ, সেক্স, কাস্ট, হ্যাঁ, প্লেস অফ বার্থ, এই সমস্ত ভিত্তিতে, রেস, কাস্ট, ক্রিড, কোনো কিছুর ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না। আর্টিকেল 16-এ কি বলা হয়েছে? ইকুয়াল অপরচুনিটি, মানে সকলেই, এই যে আমরা বললাম এই জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, এর উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন করা যাবে না। এই ডিসক্রিমিনেশন না করার ফলে সকলেই কিন্তু সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধা পাবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 16। এরপর আর্টিকেল 17 কি বলছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। বিভিন্ন দলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের চোখে অন্য রকমের একটা দেখা হতো বা এখনো দেখা হয়ে থাকে, সে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে আর্টিকেল 17-এ। এবং আর্টিকেল 18-এ কি বলা হয়েছে? অ্যাবলিশন অফ টাইটেলস। বিভিন্ন টাইটেল যেমন রায় বাহাদুর, কোনো রকম বিদেশি উপাধি কিন্তু এখন আর ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে যদি আপনি পিএইচডি ডিগ্রি করেন, সেক্ষেত্রে ডক্টরেট আপনার উপাধি হয়ে যাবে। সেটা কিন্তু এডুকেশনাল, সেটা কিন্তু বংশ পরম্পরায় কেউ আপনাকে টাইটেল দিচ্ছে না, সেটা আপনার অর্জন, সেটা আপনার এডুকেশনের ফলে আসছে। তাই সেগুলি কিন্তু এর অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এই কোনো রকম খেতাব, হ্যাঁ, অন্যের কাছ থেকে পাওয়া কোনো রকম খেতাব আর এখন ব্যবহার করা যাবে না অ্যাকর্ডিং টু 18। কিন্তু মিলিটারি, এডুকেশনাল আপনার কোয়ালিফিকেশনের ফলে আপনি যেগুলি পাচ্ছেন সেগুলি কিন্তু এর অন্তর্ভুক্ত হবে না। এরপর রয়েছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার, এর কথা বলা হয়েছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22, 19 থেকে 22-এর মধ্যে। আর্টিকেল 19 কি বলছে? আমার বাক স্বাধীনতা রয়েছে, হ্যাঁ, রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসেম্বল, শান্তিপূর্ণ সমবেত হওয়ার অধিকার আমার রয়েছে, সংগঠন আমি তৈরি করতে পারি, ভারতের যে কোনো স্থানে আমি স্বাধীনভাবে বসবাস করতে পারি, চলাফেরা করতে পারি এবং আমার পছন্দসই প্রফেশন বেছে নিতে পারি অ্যাকর্ডিং টু আর্টিকেল 19। এরপর আর্টিকেল 20 কি বলছে? অপরাধ দমনের সুরক্ষা। একজন ব্যক্তি যতক্ষণ না, মানে সে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে, যতক্ষণ না সে অপরাধী প্রমাণিত হয়, তার উপর কিন্তু কোনো রকম জোর করা যাবে না। আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 কি বলছে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি।
এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধিকার, যেটি যখন এমার্জেন্সি চালু থাকবে এই আর্টিকেল 20 এবং 21, তখনও কিন্তু এই দুটি আর্টিকেলকে কোনোভাবেই সাসপেন্স করা যাবে না। আপনার ব্যক্তিগত স্বাধীনতার অধিকারকে কখনোই খর্ব করা যাবে না, এমনকি এমার্জেন্সির সময়েও নয়। পরবর্তী আরেকটি রয়েছে আর্টিকেল 21A। এখানে যে রাইট টু এডুকেশনের কথা বলা হয়েছে, 6 to 14 ইয়ার্স ওল্ড চাইল্ড যাদের, তাদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হবে, এটি বলা হয়েছে আর্টিকেল 21A। এরপর কি বলা হয়েছে, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 এ বলা হয়েছে। আর্টিকেল 23 কি বলছে, কোনো রকম ফোর্সড লেবার, জোর করে কাউকে খাটানো, হ্যাঁ চাইল্ড লেবার, মানে আচ্ছা জোর করে খাটানো বা মানুষ যে হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলছে, মানুষ কেনা বেচা, সেগুলো কিন্তু নিষিদ্ধ হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 23। কাউকে দাস বানিয়ে রাখা যাবে না, যেটা প্রাচীনকালে বা আগের দিনে কিন্তু হতো, তার জন্যই এই বিলটি বা এই আইনটি আনা হয়েছে, অধিকারটি আনা হয়েছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 23। পরবর্তী আর্টিকেল 24, শিশু শ্রম, হ্যাঁ চাইল্ড লেবারের এগেনস্টে এটা বলা হয়েছে। 14 বছর বয়সে কোনো শিশুকে কারখানায়, খনিতে বা কোনো বিপজ্জনক কাজে কিন্তু নিয়োগ করা যাবে না, এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ। পরবর্তী ক্ষেত্রে আর্টিকেল ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা বলা হয়েছে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 পর্যন্ত। ভারত একটি কিন্তু সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর্টিকেল 25-এ বলা হয়েছে আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন, প্রচার করতে পারেন, এবং বিবেক অনুযায়ী আপনি নিজের অনুযায়ী বিশ্বাস করার অধিকার আপনার রয়েছে। আর্টিকেল 26 কি বলছে, আমি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি এবং তার যে সম্পত্তি তার ব্যবস্থাপনা করার অধিকারও আমার রয়েছে। আর্টিকেল 27 বলছে কোনো রকম ধর্মীয় প্রচারে কোনো রকম কর বা ট্যাক্স দিতে বাধ্য করা যাবে না অ্যাকর্ডিং টু আর্টিকেল 27। আর্টিকেল 28 কি বলছে, সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয়, আমি কোনো সরকারি সুযোগ সুবিধা নিয়ে আমি চলছি, সরকারি ফেসিলিটিস অ্যাভেল করছি, আর সেখানে আমি ধর্মীয় শিক্ষার প্রচার কিন্তু আমি দিতে পারবো না অ্যাকর্ডিং টু আর্টিকেল 28। এরপর আর্টিকেল 29 কি বলছে, কালচারাল এবং এডুকেশনাল রাইট। এখানে 29 বলছে প্রত্যেকজন নাগরিকের তার নিজের ভাষা, তার নিজের লিপি এবং নিজের যে সংস্কৃতি তাকে রক্ষা করার অধিকার রয়েছে। এবং আর্টিকেল 30 কি বলছে, সংখ্যালঘুরা, মাইনরিটি যারা রয়েছে, তাদের নিজের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনাল ইনস্টিটিউশনস তারা গড়ে তুলতে পারবে এবং রাষ্ট্র তাদের সাথে কোনো রকম বৈষম্যমূলক আচরণ কিন্তু করতে পারবে না। এরপর আরেকটি রয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ বা সাংবিধানিক প্রতিকারের রাইট, আর্টিকেল 32। এটিকে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন। কেন হার্ট অ্যান্ড সোল বলা হচ্ছে, কারণ আপনার এতক্ষণ আমরা যে অধিকারের কথা বললাম, রাইট টু স্পিচ, মানে স্বাধীনতার অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যত স্বাধীনতা রয়েছে সেগুলো যদি আপনাকে খর্ব করার চেষ্টা কেউ করে বা রাষ্ট্র আপনার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তখন আপনি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবেন। মানে আদালত তখন 5টা রিট জারি করে আপনার অধিকার ফিরিয়ে আনতে পারবে। এই রিট 1 কি বলছে, হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কি বলা হচ্ছে এখানে, মানে ব্যক্তিকে হাজির করতে হবে। যদি কাউকে বেআইনিভাবে আটক করা হয় তাহলে কি করতে, তাকে সশরীরে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু তাদের সশরীরে হাজির করতে হবে অ্যাকর্ডিং টু হ্যাভিয়াস কর্পাস। এরপর ম্যান্ডামাস কি বলছে, ম্যান্ডামাস কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি। কি আদেশ দিচ্ছি, কোনো সরকারি কর্মকর্তা যদি তার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হন বা দায়িত্ব পালনে অবহেলা করেন, আদালত তাকে বাধ্য করতে পারেন যে কেন আপনি কাজ করছেন না, উই কমান্ড, আমরা আদেশ দিচ্ছি, ঠিক আছে। এরপর প্রহিবিশন মানে কি, একটা উচ্চ আদালত নিম্ন আদালতকে বলছে সে তার সীমার বাইরে গিয়ে যখন রায় দিচ্ছে, তখন রায় চলাকালীন এটাকে বাধা দিচ্ছে যে এই রায় দেওয়া যাবে না। অর্ডার কিন্তু এখনো পাবলিশ হয়ে যায়নি, ফাইনাল বিচার করা যায়নি, বিচার চলাকালীন প্রসিডিওরের সময় কিন্তু থামিয়ে দেওয়া যাবে, প্রসিডিওর সময় প্রহিবিশন হবে। উচ্চ আদালত নিম্ন আদালতকে রায় দেবে, মানে তার সীমার মধ্যে, সীমার বাইরে গিয়ে সে কোনো রায় দিতে পারবে না।
আর সোশিয়ারি কি বলছে, রেকর্ড তলব করা, মানে একটা রায় দিয়ে দিয়েছে, নিম্ন আদালত একটা রায় দিয়ে দিয়েছে, কিন্তু উচ্চ আদালতের মনে হচ্ছে যে এই রায়টি ভুল হয়েছে, তখন সে মানে উচ্চ আদালত রেকর্ড তলব করতে পারে। নিম্ন আদালতের যদি কোনো ভুল রায় বা ভুল নথি প্রমাণিত হলে তখন তা উচ্চ আদালতে সেই রায় কিন্তু পরিবর্তিত হতে পারে অ্যাকর্ডিং টু সোশিয়ারি। এবং কিউরান্টো কি বলছে, কোন অধিকারে, হ্যাঁ, কোন অধিকারে করে কেউ যদি কোনো অবৈধভাবে কোনো সরকারি পদ দখল করে থাকে, যে আপনার কি অধিকার রয়েছে, এই কি কোয়ালিটিস রয়েছে, কি অধিকার রয়েছে, আপনি এই পদটি হোল্ড করছেন, অ্যাকর্ডিং টু কিউ ওয়ারেন্টটা আমরা জানতে এই প্রশ্নটাকে আমরা করতে পারি। সো এরপর রয়েছে আর্টিকেল 33 এবং 30 থেকে 35। আর্টিকেল 33 কি বলছে, আর্মড ফোর্সেস বা সশস্ত্র বাহিনী বা গোয়েন্দা সংস্থার কর্মীদের মৌলিক অধিকার সংসদ যখন চাইবে, পার্লামেন্ট চাইলে কিন্তু সীমিত করতে পারে দেশের সিকিউরিটির জন্য। আর আর্টিকেল 34 কি বলছে, যেখানে মার্শাল ল চলছে বা সামরিক আইন যেখানে চলছে, সেখানেও কিছু ক্ষেত্রে মৌলিক অধিকার সীমিত হতে পারে। এবং আর্টিকেল 35 বলছে মৌলিক অধিকার কার্যকর করার জন্য আইন তৈরির ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্টেরই থাকবে। মৌলিক অধিকারকে কার্যকর করার জন্য যে ল ক্রিয়েট হবে, সেটা কে ক্রিয়েট করতে পারবে, কেবল পার্লামেন্টই ক্রিয়েট করতে পারবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 35। সো অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পরবর্তী অডিও বা ভিডিও ক্লাসের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ, এবং নিচে আপনার কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।